আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স রিসার্চ বাংলা। একটা মানুষের দ্বারা চাঁদে পা রাখার একদম আসল ফুটেজ। এখানে যাওয়ার পুরো ক্রেডিট যায় রকেট ইঞ্জিনের। চলুন জেনে ফেলি রকেট ইঞ্জিনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কিন্তু এসব কিছু শুরু হয়েছিল কোথা থেকে? এসব আকাশ পাতাল ভাবার শুরু হয়েছিল চায়না থেকে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম চায়না বারুদের মাধ্যমে রকেট তৈরি করেছিল। এই প্রথম রকেট একাদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। তারপর এই খবর উড়তে উড়তে ইউরোপে পৌঁছায়। তখন সেখানকার বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা ভাবলো যে কেন না একে ভূমণ্ডল থেকে বাইরে বের করা যাক। এখানে ছিল একটি বড় সমস্যা, তাহলে সে গতি কত হবে যার মাধ্যমে পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বাইরে বের হওয়া যায়? পৃথিবীর সকল বিজ্ঞানী এবং গণিতবিদরা দিন রাত মাথার চুল ছিঁড়ে বের করলো যে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে পৃথিবীর গ্র্যাভিটি ভেদ করে বাইরে যেতে পারবো। তারপর গল্পে আসলো হার মানোবার। চলো তার একটি মজাদার গল্প শুনো। ছোটবেলায় এই বেটা একটা গল্প শুনছিল কেমনে যে মানুষ চাঁদে গিয়ে বসবাস করে। তখন থেকে খালি সারাদিন ভাবতো আমিও চাঁদে যাবো, আমু চাঁদে নিয়ে যাও। তখন যা হবার তাই হয়েছে। মায়ের দিছে থাপ্পড়। সেই থাপ্পড়ের কথা স্মরণ করে 20 বছর পর রকেট ইঞ্জিন বানানোর সিদ্ধান্ত নিল। বেড়ার মাথার পোকা থাপ্পড় খাইয়াও ঠিক হয় নাই। 1930 সালে বার্লিতে অবার্ট পৃথিবীর প্রথম রকেট ইঞ্জিন লঞ্চিং সাইট তৈরি করে ফেলে। কিন্তু এখানে আসলো দুইটি সমস্যা। একটি হলো কম্বাসন প্রসেস, আর দুই নাম্বার হলো রকেটের কন্ট্রোল। অনেক অনেক রকেট উড়ানো হয়েছিল, কিছু তো উড়েই নাই, কিছু উড়ছিল সেটা আবার পৃথিবীর প্রেমে মাটি থেকে দূরেই যেতে পারেনি। তখন আসলে একটি স্মরণীয় দিন, 3 অক্টোবর 1942। যে দিন রকেট উঠছিল, অনেক জোরে উঠছিল। এটা ছিল প্রথম সাকসেসফুল রকেট ফ্লাইট। এই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 চলতেছিল। তখন আমাদের হিটলার মামুর এমন একটি হাতিয়ার দরকার ছিল যার মাধ্যমে বসে বসে অন্য দেশের পাইনিস থেকে মাটি সরানো যায়। আমি কথা বলছি মিসাইল নিয়ে। তখনই জার্মানিরা আমেরিকার কাছে যুদ্ধে হেরে গেল। তখন আমেরিকা তো আবার বোকা নয় যে সেই ফর্মুলা এখানে রেখে যাবে। তখন তাদের রকেট এবং রিচার্জ পেপার তারা মাইরা আমেরিকা নিয়ে গেল। তখন থেকে শুরু হয়ে যায় ব্যালিস্টিক মিসাইল বানানোর কার্যক্রম। শেষ। আর বলবো না, রকেটের ইতিহাস খতম। এখন কথা বলি রকেট ইঞ্জিন কাজ কিভাবে করে। আসো সবার আগে জানি কেন শুধু রকেট ইঞ্জিনই স্পেসে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল। এর কারণ হলো রকেট ইঞ্জিন তার ফিউলকে জ্বালানোর জন্য অক্সিজেনকে বায়ু থেকে নেওয়ার কোনো দরকার নেই। রকেট ইঞ্জিন সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হলো সলিড ফিউলের ভিত্তিতে, আর একটি চলে লিকুইড ফিউলের মাধ্যমে। প্রথমে জানি সলিড ফিউল রকেট ইঞ্জিন কিভাবে কাজ করে আর তার মধ্যে কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়। সলিড ফিউল হলো একদম দামে কম মানে ভালো। একবার যদি আগুন লাগাতে পারো তাহলে এটাকে থামানো একদম ইম্পসিবল, যতক্ষণ না পর্যন্ত ফিউলের এক এক দানা শেষ না হয়। এখন প্রশ্ন আপনাদের মনে উঠতেই যাচ্ছে, এখানে কোন ফিউল ইউজ করা হয় যা থামানো ইম্পসিবল? সলিড রকেট ফিউলে সাধারণত অ্যালুমিনিয়াম পাউডার, আরডিএক্স আর অ্যামোনিয়াম নাইট্রেট বা পারক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বড় প্রশ্ন হলো এটাকে জ্বালানোর জন্য অক্সিজেন কি করে পাবো? প্রথমে এটাকে জ্বালানোর জন্য পৃথিবীর অক্সিজেন ব্যবহার করা হবে, তারপর এদের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অক্সিজেন তৈরি হয়ে থাকে। এখন জানি সলিড ফিউল রকেট ইঞ্জিনের লাভ, আমরা তো লাভ ছাড়া কিছুই করি না। এর লাভ হলো এটা তৈরি করা একদম সিম্পল, আর লস হলো এদের রিঅ্যাকশন কন্ট্রোল করা ইম্পসিবল। যদি একবার ভুল করে আগুন লাগাইতে পারো তাহলে শেষ। লিকুইড ফিউলের উপর বেস্ট রকেট সাধারণত অক্সিজেন, হাইড্রোজেন অথবা হাইলি রিফাইন্ড ক্যারোসিনের ব্যবহার করা হয়ে থাকে। এটাকে হাই প্রেশারের মাধ্যমে স্টোর করা অনেক কঠিন কাজ। লিকুইড ফিউলের মাধ্যমে চলা রকেট সলিড ফিউলের মাধ্যমে চলা রকেট থেকে প্রথম দিকে কম থ্রাস্ট প্রডিউস করে। এর সবচেয়ে বড় লাভ হলো এটা রিঅ্যাকশনের রেট কন্ট্রোল করা যায়, এমনকি এর রিঅ্যাকশন বন্ধ করে আবার শুরুও করা যায়। একটি লিকুইড ফিউল রকেট ইঞ্জিনে অক্সিজেন এবং ফিউলকে আলাদা আলাদা ট্যাঙ্কে স্টোর করা, তারপর এই দুটো কম্বাসন চেম্বারে মিক্স হয়ে জ্বলে। এর মাধ্যমে অনেক গতিসম্পন্ন গ্যাস রকেটকে উপরের দিকে পুশ করে। আর অক্সিজেন বন্ধ করার সাথে সাথে রকেটও বন্ধ হয়ে যাবে, কেননা অক্সিজেন ফিউলকে জ্বালাতে সাহায্য করে, তাই একে অক্সিডাইজার বলা হয়। এখন আমরা কথা বলি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন সম্পর্কে। তারও আগে ক্রায়োজেনিক জিনিসটা কি? আপনি যদি ডিকশনারিতে সার্চ করেন ক্রায়োজেনিক কি, তাহলে আপনি এর অর্থ বের হবে অনেক কম তাপমাত্রা, অথবা আমি এভাবে বলতে পারি এমন একটা তাপমাত্রা যেখানে গ্যাসকে লিকুইডে পরিণত করা হয়। এই ক্রায়োজেনিক ইঞ্জিন নিয়ে ক্রায়োজেনিক ফিউল এবং অক্সিডাইজার ব্যবহার করা হয়। এখন আপনারা বুঝতেই পারছেন এই দুটাকে অনেক কম তাপমাত্রায় স্টোর করা হয়। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠতেছে, আমরা দুই ধরনের রকেট ইঞ্জিন আগে তৈরি করে ফেলেছি, তাহলে এই তৃতীয় ধরনের রকেট ইঞ্জিন বানিয়ে কি লাভ? এর কারণ হলো শক্তি। ক্রায়োজেনিক ফিউলের মাধ্যমে চলা রকেট সলিড এবং লিকুইড থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন করে থাকে। বেশি শক্তি মানে অনেক বেশি ভারী জিনিস স্পেসে নিতে পারবে। একটি রকেট ইঞ্জিনে 5টি বেসিক পার্ট, এর মধ্যে 2 ভাগে ফিউল এবং অক্সিডাইজারকে ভরা হয়ে থাকে। আর তৃতীয় অংশ হলো পাম্প, যা ফিউল এবং অক্সিডাইজারকে কম্বাসন চেম্বারের ভেতরে নিয়ে আসে। আর এই কম্বাসন চেম্বার হলো আপনার চতুর্থ অংশ। এরপর আসে রকেট ইঞ্জিন এর পঞ্চম অংশ, যা হলো একটি নজেল, যার মাধ্যমে অনেক বেশি তাপমাত্রা এক্সস্ট গ্যাস বাইরে বের হয়ে আসে, যা রকেটকে উপরের দিকে ধাক্কা দেয়। আর আজ পর্যন্ত এই 5 অংশ দিয়ে রকেট ইঞ্জিনকে তৈরি করা হয়। যেমন আপনারা জানেন রকেটের এক্সস্টের মাধ্যমে বের হওয়া গ্যাস তাকে উপরের দিকে ধাক্কা দেয়, কিন্তু আপনারা জানেন একটা রকেট তার এক্সস্ট থেকে বের হওয়া গ্যাস থেকে অনেক বেশি স্পিডে উপরের দিকে যায়। কিছু ধাঁধালো না ব্যাপারটা? অনেক ভালো করে শুনবেন। রকেট থেকে বের হওয়া গ্যাস তাকে উপরের দিকে পুশ করে, কিন্তু এখানে রকেট থেকে বের হওয়া গ্যাসের গতি তো একই থাকে,
কিন্তু রকেটকে আটকানোর জন্য অ্যাটমসফিয়ারের ফ্রিকশন এবং ওজন কমতে থাকে, যার কারণে রকেটের গতি বাড়তেই থাকবে। কিন্তু এখানে রকেটের গতি বাড়ছে কিভাবে? লক্ষ্য করো, অনেকক্ষণ অনবরত জ্বলতে থাকা ফিউল কমতে থাকবে আর রকেট হালকা হতেই থাকবে। আর দ্বিতীয় কারণ হলো রকেট তার প্রত্যেকটি ফিউল চেম্বার শেষ হওয়ার পরে তা পৃথিবীর দিকে নিক্ষেপ করে। আর এই দুই কারণের জন্য রকেটের গতি বাড়তেই থাকবে। রকেট ইঞ্জিন থেকে বেশি বেশি শক্তি নেওয়ার জন্য আপনার কাছে দুইটাই রাস্তা খোলা। একটি হলো ট্যাঙ্কের ভেতরের প্রেসার বাড়াতে থাকো, অথবা ট্যাঙ্ক থেকে ফিউলকে বাইরে ফেলে দেওয়ার গতি বৃদ্ধি করুন। ট্যাঙ্কের মধ্যে প্রেসার বাড়লে ট্যাঙ্কও বাড়তে থাকবে, যার কারণে এর আয়তনও বৃদ্ধি পেতে থাকবে, ফলে রকেটও ভারী হয়ে গেল। ইঞ্জিনিয়ারদের কাছে দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতি থেকে বেশি সহজ ছিল, এজন্য ট্যাঙ্কের রাস্তায় পাম্প স্থাপন করা হলো। এই পাম্পকে অনেক জোরে চালানোর জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন ছিল। এখন এই শক্তি আসবে কোথা থেকে? এখন তোমরা এটা শুনে অবাক হয়ে যাবে যে ইঞ্জিনিয়াররা এখন কি করলো। ওনারা ওই ট্যাঙ্ক থেকে আরেকটি ছোট ফিউশন ফিউল এবং অক্সিডাইজার নিয়ে একটি মিনি রকেট ইঞ্জিন এই পাম্পের সাথে কানেক্ট করে দিল। মিনি রকেট ওই টারবাইনকে ঘোরাবে, আর এই টারবাইন ফিউলকে কম্বাসন চেম্বারের ভিতরে পাঠানোর গতি বৃদ্ধি করে দিল। কিন্তু এখানে কোনো কিছু গরমে গলবে না। এটা রকেট ইঞ্জিন বন্ধুরা, কোনো এলেবেলে জিনিস না। চলো আমরা এখানে একটা কাজ করি, চলো অক্সিজেনের সাপ্লাইকে একটু কম করে ফিউলের সাপ্লাইকে একটু বাড়িয়ে দেই, অথবা এর উল্টোটাও করতে পারি, যাতে তাপমাত্রা এত না বাড়ে, যাতে পাম্প অ্যাসেম্বলিকে গলাতে না পারে। এই সিস্টেমকে প্রি বার্নার বলা হয়। এর মাধ্যমে পাম্প অ্যাসেম্বলির তাপমাত্রা তো কমই হয়, কিন্তু অনেক ফিউল এবং অক্সিডাইজার ইউজড হয়ে যায়। কেননা পাম্প থেকে বের হওয়া এক্সস্টকে ইঞ্জিনের মেইন এক্সস্টের সাথে অ্যাড করে দেয়। কিছু তো লাভ হবে, এতে আমাদের পাম্প অ্যাসেম্বলিও গলবে না, আর কম্বাসন চেম্বারের ফিউলের পরিমাণও কমবে না। এখন একটা মজার কথা শুনো, যদি আপনি কম্বাসন চেম্বারের এক্সস্টকে মেইন চেম্বারের সাথে জোড়া লাগান, তাহলে পুরো রকেট ইঞ্জিনই নষ্ট হয়ে যাবে। এটা কিভাবে? কারণ পাম্প অ্যাসেম্বলির এক্সস্ট সমান মাত্রায় অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে তৈরি হয়নি, কারণ আমরা এমন করেছিলাম যাতে সবকিছু গলে না যায়। এখন এই ময়লা ধোয়া একসাথে মিশে মেইন এক্সস্ট নষ্ট হয়ে যাবে এবং সব নজেল ব্লক হয়ে যাবে। এটার এখন একটাই ওষুধ, পুরো অক্সিজেন পাম্পের অ্যাসেম্বলির মধ্যে প্রবাহিত করতে হবে, কিন্তু কম ফিউলের মাত্রার সাথে, যাতে তাপমাত্রা এত না বাড়ে, যাতে পাম্প অ্যাসেম্বলি গলে না যায়। এর ফলে কি হবে? এর ফলে হবে যে পাম্পের মাধ্যমে বের হওয়া গ্যাস নষ্ট হবে না। এটা ছিল এর বেসিক পার্ট। রকেট ইঞ্জিন আসলে একটি কমপ্লেক্স মেকানিজম। এখন প্রশ্ন, রকেট ইঞ্জিন কোন ধাতু দিয়ে তৈরি করা হয় যা এত তাপে গলে না? রকেট ইঞ্জিনকে বানানোর জন্য সুপার অ্যালয়ের ব্যবহার করা হয়, যার মধ্যে থাকে নিকেল, কোবাল্ট এবং আয়রন নিকেলের মাত্রা। কারণ এটা সুপার স্ট্রং এবং এটি -25°C থেকে 1100°C তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। একটা রকেট ইঞ্জিন এবং মিসাইলের মধ্যে পার্থক্য কি? একটি রকেট ইঞ্জিন এবং মিসাইলের মধ্যে এক্সক্লুসিভ এবং গাইডেন্স সিস্টেম ছাড়া আর কোনো পার্থক্য হয় না। একটি রকেটকে লঞ্চ করার পর কিভাবে গাইড করা হয়? একটি রকেটের গাইডেন্স সিস্টেমে অনেক বেশি সফিস্টিকেটেড সেন্সর, কম্পিউটার, রাডার এবং কমিউনিকেশন ইকুইপমেন্ট সেট করা হয়ে থাকে। এর মাধ্যমে গ্রাউন্ড সিস্টেমে বসে থাকা বিজ্ঞানীরা কন্ট্রোল করতে পারে ভার্টিক্যাল ফ্লাইটের পরে একটি রকেট তার রাস্তা কিভাবে পরিবর্তন করে। আমরা যদি রকেট ইঞ্জিন থেকে বের হওয়া এক্সস্টের অ্যাঙ্গেল চেঞ্জ করলে রকেটের দিক পরিবর্তন করা যায়। এর কাজ করবে রকেটের টেলের সাথে লেগে থাকা নজেলের সাহায্যে। এটা স্পেস শাটলকে কেন রকেট ইঞ্জিনের সাহায্যে লঞ্চ করা হয়? একটি স্পেস শাটল নিজের ইঞ্জিনের দামে স্পেস ভেলোসিটিকে অ্যাচিভ করতে পারে না, এছাড়া অন্য মাধ্যমে পৃথিবী থেকে বের হতে পারবে না। স্পেস শাটল অনেক পৃথিবী প্রেমী হয়ে থাকে, এ কারণে স্পেস শাটলকে রকেটে লাগিয়ে লঞ্চ করা হয়। ভার্টিক্যাল লঞ্চ করার সময় রকেট নিজের রাস্তা থেকে কেন সরে না? এর কারণ হলো এক্সট্রিম ভেলোসিটি এবং তার সর্বোচ্চ গতি। একটি ভার্টিক্যাল ইঞ্জিনকে লঞ্চ করার সময় পানির বৃষ্টি কেন করানো হয়? কারণ একটি রকেট থেকে বের হওয়া সাউন্ড অনেক শক্তিশালী হয়, এটি তার ভিতরে থাকা পার্টসের অনেক ক্ষতি করতে পারে। এ কারণে পানি ব্যবহার করা যায়, যাতে শব্দের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ভাইব্রেশন কমানো যায়। একটি রকেট উড়ার পরে কেন আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায়? কারণ একটি রকেট মাল্টি স্টেজ ইঞ্জিনের মাধ্যমে কাজ করে। যখন একটি স্টেজের ফিউল শেষ হয়ে যায়, তখন এটাকে ড্রপ করা হয়, যাতে রকেটের ওজন হালকা হয়। একটি রকেট ইঞ্জিনকে কি 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই বানানো যায়। রকেট ল্যাব নামক একটি কোম্পানি এটা করেই ফেলেছে। একটি রকেট উপরে উড়ে যাওয়ার সময় বাতাসের চাপের ঘর্ষণে কেন পুড়ে না? কারণ স্পেসে পাঠানো রকেটকে স্পেশাল সিলিকা টাইল দিয়ে প্রোটেক্ট করা হয়। এটা একটা শক্তিশালী দমদার স্পেস ইনসুলেটর। এত কষ্ট করে বানাইছি, কেমনে পুড়তে দেবো? এখন জানি রিনিউয়েবল রকেট ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রথমে রকেট তার স্পেসে কাজ সম্পূর্ণ করে তার থ্রাস্টার দিয়ে পৃথিবীর সারফেসে ল্যান্ড করে। এলন মাস্ক এর স্পেস এক্স কোম্পানি এরকম রকেট তৈরি করে আসছে। এখন প্রশ্ন, রকেট তৈরি এত ইজি হলে বাংলাদেশে কেন রকেট তৈরি করা হয় না? এর কারণ হলো রকেট তৈরিতে অনেক বেশি খরচ হয়, যা আমাদের দেশের মতো খেটে খাওয়া দেশের জন্য অত্যাধিক কষ্টসাধ্য। আশা করা যায় ভবিষ্যতে এই কাজ শুরু হতে পারে। বাংলাদেশে হওয়ার কারণে আমার দেশের সকল কার্যক্রমের উপর আমি গর্ববোধ করি, কিছু কিছু কাজ ছাড়া। চলো, আমার কাজ হলো শেষ, এখন আপনাদের পালা। সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন নিশ্চয়ই প্রেস করুন, কারণ আপনি টাইমলি ভিডিও পেতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় বাংলা, জয় বাংলাদেশ।